ইঞ্জেকশনে খেলা করতে নেই তো ব্যবহার করা হাতে টাতে ঢুকে কিন্তু রোগ হয়ে যাবে। হ্যাঁ 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 এদিকে ঢুকে নেই তো আমার নাম আজকে চোখ তো খারাপ করে অঙ্ক পরীক্ষা তো পারবো না অনেক দরকার সারা তো বড় দেখে কি করে করে দাও তো তোমার প্রত্যেক দিনে আমার বলে করে না
আচ্ছা বলো তো সায়নী সায়নী কত বলেছিল বলো তো? কত হয়ে গেছিল? কত থেকে? চল কত থেকে শোনো। দেখো 17টা হয়ে গেছে। ইয়াসমিনা খাতুন তার মোট চাষের জমি 55 বাগের জমিতে পাট চাষ করেন। তিনি যদি 11 বিঘা জমিতে পাট চাষ করেন তবে ইয়াসমিনা খাতুনের মোট চাষের জমি কত আছে? ও আচ্ছা, তিনি বলেছেন যে ইয়াসমিনা খাতুন তার মোট চাষের জমি 55 বিঘা জমিতে পাট চাষ করেছেন। তিনি যদি 11 বিঘা জমিতে পাট চাষ করেন, মানে কি দাঁড়ালো? 55 বিঘা জমিতে পাট চাষ করেছেন, আবার 11 বিঘাতে পাট চাষ করেছেন। তার মানে ইয়াসমিনা খাতুনের 55% জমি মানে হচ্ছে 11 বিঘা। তাহলে এবার টোটাল জমি কত হচ্ছে না ইয়াসমিনা? 100%। তো ওই দিকে পেয়ে যাবে। তাহলে আমরা প্রথমে কি লিখব? দেখো ক্লাস 6 তাহলে আমরা লিখব প্রথমে ধরি তার মোট জমির পরিমাণ। ও না, এইসব লিখতে হবে না তো আজকে দিনে। এইসব আজকে দিনে এসব লিখতে হবে। একবার লিখবো যে তার মোট জমির পরিমাণ 100 বিঘা বলে জল খেতে গেলাম নিচে 55% জমিতে পাট চাষের ক্ষেত্রে 55% জমিতে পাট চাষের ক্ষেত্রে আমি কি লিখবো? বিঘা জমিতে পাট চাষ হলে মোট জমি 100 বিঘা। মানে 55 বিঘাতে যদি সে পাট চাষ করে তাহলে মোট জমি পরিমাণ 100 বিঘা হবে। তাহলে 1 বিঘা জমিতে পাট চাষ যাও যাও 100 বাই এই কথা বলো না 55 বিঘা। হ্যাঁ, তাহলে মোট জমির পরিমাণ যদি 100 বিঘা হয় তাহলে পাট চাষ করে কত বিঘাতে? 55 বিঘাতে, তাই তো? তাহলে মোট জমি যদি 55 বিঘা হয় তাহলে না পাট চাষ করে 55 বিঘাতে তাহলে মোট জমি হবে 100 বিঘা। তাহলে 1 বিঘা জমিতে পাট চাষ করলে মোট জমির পরিমাণ কত হবে? 100 বাই 55। তাহলে তিনি কত বিঘা জমিতে পাট চাষ করেছে? বইতে বলা আছে। বলো তাহলে। তাহলে তো হয়েই গেল। আচ্ছা 1 বিঘা জমিতে পাট চাষ হলে মোট জমির জন্য 11 বাই 55। তাহলে 11 বিঘা জমিতে পাট চাষ করলে হ্যাঁ মোট জমি 11 বিঘা জমিতে পাট চাষ হলে মোট জমি কত হবে? 100 বাই 55 ইনটু 11 বিঘা। তাহলে 11 দিয়ে 55 কাটলে 5, 5 দিয়ে 100 কাটলে কত হবে? 6। স্যার আপনার অত বড় করে লিখে আরে ওই তো 20 হবে ওখানে ইজি 5 দুগুণে 10 একটা শূন্য। এটা ইজি না ইজি আচ্ছা উত্তরটা লিখে নাও। পাঁচে হবে স্যার ওখানে
দাদা এখানে উত্তর হবে আচ্ছা তোমরা যদি এইটা বড় মনে হয় এইটা বলতো 11 তে 55 কাটলে 5 কোনটা ছোট হবে সেটাকে আমি বলে মানে এটা ধরো কত মানে এটা কত দুটো ঠিক কোনো প্রবলেম নেই এটা কত এটা বললাম তার মোট জমি 100% তাহলে প্রসেসর কি বলেছে 55% জমি মানে 11 বিঘা তাহলে 1% মানে কম তাহলে 11/55 তাহলে 100% মানে 11/55 ঠিক আছে তো দুটো টুকু না না যেটা ভালো বুঝতে পারছিস সেটা ঢুকো আমি তো একটা টুকু হয়ে গেছি তাহলে এটা ঢুকো আমি বুঝতে পারছি ওপরে তাহলে উপরটা ওটা আমি বাইরে চিন্তা করেছি তুমি তো ওপরে আমি একদম কোনটাই না দাও নিচেরটাই কোনটাই না সবগুলো রঙগুলো 4-5 ধরন ভাবে পড়ে যায় সবই শুধু ওপরে লেখা না তাহলে যেটা এই শুধু তো হাইপেন দিয়ে শুধু তো 20 বিঘা তাহলে সেটা হয়ে যাবে আর সেটা ঠিক এই পাবনা তো এখন শুরু হলো না হ্যাঁ এখন শুরু হলো পাবনা ইজি তোমার মধ্যে কেউ ছড়িয়ে জমা করে সৌভিক নাম্বার 2 কেউ ছড়িয়ে কথাগুলো বোঝা যাচ্ছে সৌভিক নাম্বার 2 আচ্ছা 18 কথা 18টা এখন সবাই কোশ্চেন করবে না যারা পড়ে আমি কোশ্চেন করব 18টা আমাদের পরিবারের মোট মাসিক খরচে 4,750 টাকা খাওয়ার জন্য ব্যয় হয় এবং অন্যান্য খরচ 5,900 টাকা কোশ্চেন কিন্তু বলছে না অনেক যদি খাওয়ার খরচ 10% বাড়িয়ে ওই এবং অন্যান্য কোশ্চেন ইজি ইজি কমানো হয় তাহলে মোট মাসিক খরচ বাড়বে না কমবে আরে এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট প্রায় প্রত্যেক বছর এই শুনো খুব ইজি লিখো যে আমাদের পরিবারের মোট মাসিক খরচ এগুলো কি বর্তমানে দেখো আমাদের পরিবারের নাম যারা যারা হাস্য কিন্তু দাঁত করে দাঁড় করে রাখবো হ্যাঁ খরচ হচ্ছে কত আমাদের 4,750 এটা হচ্ছে মোট বার্ষিক খরচ খাওয়ার পরে যেটা আর অন্যান্য খরচ 5,000 তাহলে 0.0 আচ্ছা এবার লিখবো কি এবার বলছে দেখো এই চুপ কথা হবে না এবার বলেছে যে খাওয়ার খরচ 10% বাড়ি বলো তো সিজিটা খাওয়ার খরচ কত ছিল হবে খাওয়ার খরচ কত ছিল এটা 10% বাড়াতে হবে বলো সম্পূর্ণ বলো খাওয়ার খরচ কত ছিল যেটা 10% বাড়াবো যখন কোশ্চেন করতে বলি কেউ কোশ্চেন বলো না হ্যাঁ 4,750 টাকাটা যে খাওয়ার কোশ্চেন করো আবার যোগ দিলে না এই মাখি করছে হ্যাঁ ও দাদা আবার যোগ দিলে কেন এত কঠিন করে দিয়েছে সহজ চার সাত করে দিও কথাই লিখে তাহলে হবে। না না এই দেখুন না না সব যাও না না আমি ওখানে সিয়াজ কিনা ডাক্তার না লিখে বললো না হবে। বাইরে আমরা 4 মার্কে আসবে এইভাবে বলে হ্যাঁ ও দাদা তোমার যোগ করলে কেন ও দাদা
নিজের কিন্তু করে লিখতে হবে, এখানে যেমন লিখেছে এখানেও লিখতে হবে। বাবা এই রকম ফর্মুলা লিখতে হবে তো আবারও বলছি এই অঙ্কটা কিন্তু পরীক্ষা বুঝছো? আচ্ছা এই অঙ্কটা পরীক্ষায় আসবে, মানে প্রায় প্রতিবারই আসে এটা, ঠিক আছে? যদি প্রতিবার লিখে আসবে করা- না বলো হ্যাঁ, যদি লিখে করা না থাকে তুমি যেটা করেছো দেখো অঙ্কের ক্যালকুলেশনে তোমার ভুল নেই। কিন্তু লেখালেখি না থাকলে তোমার ভুল হবে। এই জন্য আমি যতটা ছোটবেলায় লিখিয়ে দিচ্ছি লিখে লিখে এখন তুলে দাও। এই যোগ করার কারণটা তোমাদের প্ল্যান হচ্ছে কি হলে গিয়ে মেরে দেবো, ওটা খাটবে না হলে। তাহলে 4750 সঙ্গে 475 যোগ করে রাখবে। দাঁত আমি লাস্ট বারের মধ্যে দেবো, এরপরে বার যা যা দাম হয়ে যাবে কমপ্লিট থাকবে, অঙ্ক কোনো দরকার নেই। আচ্ছা দেখো তাহলে 4750 সঙ্গে 475 যোগ করবো, তাহলে 0 আর 5 যোগ করলে হবে 7 আর 5 যোগ করলে হবে 12 তে ভাগ হলো 1, 7 আর 1 8 আর 4 12 তে ভাগ হলো 1, তাহলে হলো 5, তাহলে 5 5 এর 125 টাকা। তাহলে এত টাকা কি হলো, খাওয়ার খরচ বেড়ে গিয়ে এটা হলো, ঠিক আছে? এবার কি বলেছে অন্যান্য খরচ 16% কম, তাহলে কি লিখবো কম, ঠিক আছে? অন্যান্য খরচ 16% কমালে, অন্যান্য খরচ 16% কমালে হয়, তাহলে অন্যান্য খরচ কত আছে দেখো 5900। হ্যাঁ এর থেকে 16% বাদ দেবো, কার 16% বাদ দেবো 5900 এর 16%। সমান সমান 5900 মাইনাস 5900 ইন্টু 16/100, তাহলে দুটো শূন্য দুটোর সঙ্গে কেটে গেল, 16 দিয়ে 59 গুণ করতে হবে। কাটাকুটি যাবে তো আচ্ছা 6 নং 54 4 হলো 5, 30 আর 5 35, কিন্তু লিখে লিখে করবে না, আবার বলছি 6 নং 54 4 হলো 5 4 4 9, ঠিক আছে? তাহলে 590 এর সঙ্গে 5900 এর সঙ্গে 900 থেকে 944 আমাকে বাদ দিতে হবে। 469 4000 4900 5 9 0 0 থেকে 9 4 4, তাহলে 4036। আচ্ছা 10 থেকে 4 গেলে 6, 9 থেকে 4 গেলে 5, তো আছে 34। আর এখানে তো এগুলো 8 9 9 4 9 5 না, ঠিক আছে? করুন 4 9 5 6 টাকা। আচ্ছা এবার অতএব এখন মোট খরচ আমি একটা 18 অঙ্ক যেটা করে মানে এই যেটা করেছে হ্যাঁ ওর হচ্ছে ওটা মতলবে যেটা অঙ্ক আছে না 10 কে 4750 টাকা দিয়ে ওটা সেটাতে 5900, তারপরে 5900 দিয়ে 16 কে কাটাকুটি করেছে তারপরে কাটাকুটি হচ্ছে কোথায় করেছো, তাই করেছে কেন করেছো? অঙ্ক হাতে কাছে কত দেখে 4 6 মাস দাদা বাবা আমার এই 18 অঙ্কতে ঠিক ছিল না 4 6 মাস টাকা আরে আমি তোকে বলছি তো ক্যালকুলেশন ঠিকই আছে, লেখালেখি তো ভুল, কি করেছো? বইগুলোর জন্য আমার একবার লিখতে হবে না আমার প্রথমে এই কাটাকুটি করে দেখিয়েছে 475 হ্যাঁ আমারও প্রথমে কাটাকুটি করে দেখিয়েছে 475 তোমারটা বেরিয়েছে স্যার আমার প্রথমে 475 তারপরে 944 বেরিয়েছে এবার 944 475 বাদ দিলে হয়ে যাবে 469 বেরিয়েছে এটাই উত্তর দেয়া
এবার তাহলে এখন এসো, তাহলে ওখানে 10% বাড়ানোর পরে কত হলো এটা, অন্যান্য খরচ 16% কমানোর পরে হলো এটা, তাহলে এখনকার মোট খরচ কত যোগ করে দিই ওইটা এটাকে 5 আর 6 যোগ করলে 11। আচ্ছা 5 এর 6 আর 2 এর 8, 9 আর 2 এর 11 আর 1 হাজার 10,181 টাকা। তাহলে একটা জিনিস দেখো, আগেকার আমাদের খরচ ছিল কত 10,650, এখনকার খরচ হচ্ছে 10,181। তাহলে বলো তো কৃষ্ণবাবু, আগেকার থেকে এখনকার খরচ কমলো না বাড়লো? কমলো। তাহলে এখন কোশ্চেনে বলেছে যে তাহলে মোট মাসিক খরচ কমবে না বাড়বে? হ্যাঁ এই পদে ওখানে স্যার এখন আমরা তাহলে কমবে করে বিয়োগ করছি। ওই ওইখানে একবার দেখি নাও তো। দেখে স্যার ডিসি বলে এক ও তারপরে পরীক্ষা করতে তো টাইম 6 মিনিট টাইম দে, তোমার কত টাইম লাগবে? 8 ঘন্টা করে লাগবে। আমার আমতে 8 ঘন্টা করে সবার সাথে এই অঙ্ক করাতে বসে থাকবে। আমার দাদা দাদা যদি এই ক্যালকুলেশনই পরীক্ষা দিলে করে দেবো সব লিখে করব না ফটাফট যদি ক্যালকুলেশন না করতে তুই দেখে নিয়ে করিস না ম্যাথ প্লেস করে এরা বোর্ড অঙ্ক এরা আপনাদের দাদাটা যদি চেয়ে যদি দেখে দিয়ে তুই তাও মিনিমাম 4 মিনিট লাগবে আর 5 না না বেশি দেখো না উত্তর আছে তাহলে তোমরা যেটা বলছো সেটা যদি করা যায় তাহলে এখন করো না। আচ্ছা আমি ওই অঙ্কটা এই অঙ্কটা 4 লাইনে করবো। আমি 6 লাইনে 4 লাইনে আমি 4 লাইনে করবো। আচ্ছা 4 লাইনে যাই হোক 4-5 লাইনে হবে। যদি তোমরা বুঝতে পারো তাহলে ওটাই করো। আমি দেখবো আচ্ছা একটু কেন আমার অবস্থা মজা লেগেছে তাদের হয়ে গেছে। আমি যা করেছি তুমি তো কি করছিস আমি এই অঙ্কে এক পেজ লাগবে এটা আমার এক পেজ লেগেছে না না এই অঙ্কটা আমার এক পেজ লেগেছে এইখানে লিখু মানে দাদা আমাদের এক পেজ লেগেছে
6টা 46 সেকেন্ড, 42 সেকেন্ড, 44 সেকেন্ড, 46 সেকেন্ড, 48 সেকেন্ড, 50 সেকেন্ড, 52 সেকেন্ড, 54 সেকেন্ড, 56 সেকেন্ড, ওটা 6 দিন 56 সেকেন্ড, 6 ঘন্টা হয়ে গেছে। ছটা 7 বেজে কত সেকেন্ড সেটা দেখো। একটা লাইন হলো এবং এটা তো তোমার 1 2 3 4 লাইন হয়ে গিয়েছে। মাসিক অন্যান্য খরচ 5,900 তো পুরো এক পেজ। এই অঙ্কটা তোমরা এত কথা বলতে পারো না, বুঝতে পারছি বকছো, বলছি বলছি। 5 লাইন হয়ে গেছে। আচ্ছা, খরচ এত টাকা 16% করলে অন্যান্য খরচ কত? সমান সমান 5,900 ইন্টু 16%। সমান 5,900 ইন্টু 16/100 টাকা। 944 টাকা। আচ্ছা, এইবার দাদার 1 জিবি হয়ে গেছে। দাদার 1 জিবি করে গেছে। প্রথম ক্ষেত্রে 10% টাকা বেড়েছে। 5 জিবি হয়ে গেছে। কম এটা ওই জায়গাটায় বাড়লে হতো। বাড়বে হবে, আর এখানে খরচ কমবে জায়গায় বাড়বে বেড়েছে হবে। বাড়বে। আচ্ছা, এইবার একটা জিনিস, আচ্ছা এবার এরপরে আর কোনো ঝামেলা নেই। এবার আমরা লিখব কি মোটের উপর, অতএব মোটের উপর মাসিক খরচ এটা কমবে না বাড়বে সেটা আমি বলছি। দেখো, আগেকার মাসিক খরচের থেকে খাওয়ার খরচ বাড়লো না কমবে, এই টাকাটা এই এটা বেড়েছে। খাওয়ার খরচ বাড়লো কত? 475 টাকা, কিন্তু অন্যান্য খরচ কমলো কত? 440 টাকা। এখন বলতো যত টাকা বাড়লো তার থেকে যত টাকা কমেছে সেটা বেশি না বেশি? তাহলে বুঝতে হবে কি মানে মোটের উপর খরচ কমবে না বাড়বে? বাড়বে। কমবে। দেখো যত টাকা বাড়লো তার থেকে কমেছে বেশি না? দেখো কমেছে 944 টাকা, বেড়েছে 475 টাকা, তাহলে মোটের উপর কমলো না বাড়লো? কমলোর পরিমাণ বেশি না? তাহলে আমরা কি লিখবো? মোটের উপর মাসিক খরচ কমবে। কত কমবে? 944 থেকে 475 টাকা আমরা বাড়বে। 37.3 আচ্ছা, সমাধান কত হলো? 469 টাকা। এটা হলো খুব ভালো, এটা হলো এবার তোমাকে এই লেখাগুলো লিখতে হবে। ওই না, এটা 4 লাইন তোমাকে কে বলেছে? এই যে আচ্ছা 3 লাইন হলো, একটা লাইন, দুটো লাইন, তিনটে লাইন। পুরো 3টে লাইন। ওই না, হ্যাঁ, তোমার এখন জিবি আছে 37.2 জিবি। আচ্ছা এই শোনো, এখন তোমরা যেটা বুঝতে পারছো সেটা করো। দুটো বলে যাও। তোমরা দাঁড়িয়ে আছো। ইচ্ছা ইচ্ছা তাই। তোর বাবা বলেছে পড়াশোনা না করলে বাপরে পাঠিয়ে দেবে আর মোষ কিনে দেবে, মোষ চালাবে। না না, তিনটে বলে দিন, একটা বি, একটা টি, একটা এস।
আচ্ছা তুমিও যে প্রথমটার মতো করেছো তাই না? আমি এতদিন এই পদ্ধতিতে পড়াতাম, ওরা এতটা করে এসেছে তাই। কারণ এখানে যে প্রবলেম হচ্ছে বলতো না, ওটা না মেইনলি হয় কি এইখানটা থেকে বাচ্চারা বুঝতে পারে যে পারবে না তো সেজন্য মেরে পারে। ঠিক আছে তোমরা বুঝতে পারলে ওটাই করো। অঙ্ক কেসটা অলগা অঙ্ক কে শুরু করেছে? দেখো ব্যাপারটা হচ্ছে কোনো কিছুই কেউ শুরু করে না, যখন প্রয়োজন হয় তখন আপনা আপনি সেটা আবিষ্কার হয়ে যায়। সেটা সব থেকে ভালো করে নেবো বাড়িতে দেখবা, যখন সারাশি ভেঙে যায় মা দেখবা ওই পুরোনো কাপড় বা ন্যাকড়া দিয়ে কড়াই দিয়ে তরকারি উঠবে। হ্যাঁ আবিষ্কার না, যখন প্রয়োজন পড়ে অটোমেটিক আবিষ্কার হয়ে যায়। যেমন দেখো তোমাকে কেউ চেন তোলা শিখিয়েছে, চেন তোলা শিখিয়েছে, সাইকেলের চেন তুলে দেওয়া। আমার পূর্বপুরুষ আমাকে শিখিয়েছে। যে পা গুটানো মানুষগুলো পা ছেড়ে আসবো আসবো ওখানে আসবো। পুলিশ চুপ, পুলিশ এই পুলিশের প্রশ্ন বলছে একটি শহরের বর্তমান জনসংখ্যা 26,250 জন। যদি বার্ষিক 4% হারে জনসংখ্যা বাড়ে তবে পরের বছরে জনসংখ্যা কত হবে হিসাব করি। 2 বছর পরে জনসংখ্যা কত হবে হিসাব করি। তুমি জায়গায় বসো না, এই সবাই নিজের নিজের জায়গায় বসো। তুমি যে জায়গায় ছোকা দেখলে সেই জায়গায় কেউ বসে না। পুলিশেরটা বসো। বলেছে একটি শহরের বর্তমান জনসংখ্যা তাহলে আমরাও বলবো একজন একজন কোশ্চেন বড় তো নিশা আর বলো। আচ্ছা 1900 বলেছে শহরের জনসংখ্যা হচ্ছে 26,250 জন। যদি বার্ষিক 4% হারে জনসংখ্যা বাড়ে তবে পরের বছর জনসংখ্যা কত হবে হিসাব করো। আচ্ছা এখানে একটা জিনিস তোমাকে বুঝতে হবে, আমি অঙ্কটাই 26,255 জায়গায় আমি ধরলাম 100 জন। এখানে তিনটে বছর, এটা কত সাল 2024 সাল। তাহলে বলেছে বর্তমান বছরের জনসংখ্যা 26,250 জন, আমরা ধরে নিই 100 জন আছে, ঠিক আছে। এরপরে বলেছে কি আগামী বছরে 4% বৃদ্ধি পাবে। আগামী বছরে জনসংখ্যা কি হবে 4% বাড়বে। তাহলে 100 এর মধ্যে 4% মানে কত 4 জন। তাহলে 100 এর সঙ্গে 4 জন বৃদ্ধি পেয়ে হবে কত 104 জন হয়ে গেল। তারপরের বছর 2025 এর পরে আছে 2026, তাহলে এই বছরেও আবার 4% বৃদ্ধি পাবে। তাহলে 104 এর 4% আমরা ধরে নিই 4ই হবে, তাহলে হবে কি 108। বুঝতে পারলাম? তাহলে সবার প্রথমে আমাকে অঙ্কটাতে করতে হবে কি প্রথমে 26,250 এর 4% বাড়াতে হবে, তাহলে সেটা আগামী বছর বেরোলো। বুঝতে পারলাম? তারপরের বছর এটা বার করবো কি যে উত্তরটা বেরোবে তার দুটো স্টেপ আমরা করতে হবে। হ্যাঁ আচ্ছা এবার বলো বুঝতে পারোনি কে কে একটু বলো। মনে করো প্রত্যেক বছর তোমার বাড়ি থেকে তোমাকে 4 টাকা করে দেওয়া হয়। এখন হাসবা হে বছরে 4 টাকা তার জন্য না, মনে করো বছরে তোমাকে 4 টাকা করে দেওয়া হয়। তোমার পকেটে আছে 100 টাকা, তাহলে 2024 সালে 100 টাকা আছে, আগামী বছর পাঠাতে হবে 104 টাকা। আমি বেসিক ক্যালকুলেশনে আসতে বলি, ঠিক আছে। তারপরে বলবো কি তাহলে এরকম করে বলবো প্রত্যেক বছর তোমরা 700 এর মধ্যে 100 পাও, ফেল করো। তাহলে প্রত্যেক বছর তোমার নাম্বার 4% হারে বাড়ছে। তাহলে এই বছরে 100 পেলে আগামী বছর কত বাড়বে 4 বাড়বে। তাহলে আগামী বছরের নাম্বার কত হবে
104। আচ্ছা আচ্ছা 104 তারপরের বছর আবার কত বাড়বে 4 তাহলে 104 এর সঙ্গে 4 যোগ করব কত পারলো তাহলে আমরা আগে বার করব কি আগামী বছর কত হবে সেই সংখ্যাটা দিয়ে তারপরের বছর বার কারণ ভালোভাবে দিলে তো তোমরা শুনবা না 100 টাকা পকেটে থাকে নাকি 4 টাকা দেয় নাকি খরচ করে ছিল তো প্রত্যেকবার 60 করাচ্ছি আর চুপ থাকবো কোনো কোশ্চেন আছে তো বর্তমানে ওই শহরের জনসংখ্যা বর্তমানে ওই শহরের জনসংখ্যা সমান সমান 2650 জন অতএব বার্ষিক 4% হারে বৃদ্ধি হলে আগামী বছর পরের বছর জনসংখ্যা হবে তাহলে এই বছরের জনসংখ্যা ছিল 26,250 জন তাহলে পরের বছরের জনসংখ্যা 26,250 এর 4% বাড়বে তাহলে আমরা কি করব যেটা ছিল না 4% বাড়বে তাহলে 4% যোগ শূন্য শূন্য কেটে দিলাম 2 দুগুণে 4 2 দিয়ে 5 দুগুণে 10 5 দিয়ে কাটলে 5 5 25 0 5 দুগুণে 10 5 এত আরে কাটাকুটি কে কে করতে পারলো বললো অত উত্তর বেরোলো 2625 এর 5225 এই তো শূন্য শূন্য কাটলাম 2 দুগুণে 4 5 দুগুণে 10 5 দিয়ে এটা কাটলাম 5 5 ও আচ্ছা আচ্ছা 5 5 25 1 থাকবে 12 5 দুগুণে 10 525 আচ্ছা 525 কে 2 দিয়ে গুণ করবো দেখো যারা যারা গল্প করছো চোখে যদি পড়ে না তাহলে দেখো তাহলে দেখো 5 দিয়ে 2 দিয়ে গুণ করলে 10 এর শূন্য হয়ে যাবে 1 2 দুগুণে 4 হাতে রেখে 5 5 দুগুণে 10 যোগ কেন তাহলে বাবা শূন্য শূন্য করলে শূন্য 5 আর 5 10 এর শূন্য হয়ে যাবে 1 1 আর শূন্যতে 1 আর 2 3 6 আর 1 7 তাহলে 2 7 3 0 0 যোগ এখন যারা যোগ করতে পারো না তারা রাফে যোগটা করে দিও দাদা তাহলে আমাদের এবার ওয়ানে ভর্তি করতে হবে তুমি এত বড় অপমান করছো মনে স্যার এখন একটা উত্তর রেডি এখন আবার একটা বড় 23 আচ্ছা এবার শুনো তাহলে আমরা বার করলাম কি বর্তমান বছরে 26,250 জন যদি হয় তাহলে আগামী বছরে সংখ্যা হবে 27,300 কোশ্চেন এর পরে বলেছে কি তাহলে 2 বছর তাহলে 2 বছর না বিয়োগ বাড়বে তাহলে তাহলে বর্তমান মানে এটা 2024 24 আছে এটা 25 হলো এটা তাহলে 26 এ কত হবে এইটার উপরে 4% বাড়বে হ্যাঁ এটা 4% বাড়বে ওটার ওই লাস্টের সংখ্যাটা 4% বাড়বে তাহলে আমরা লিখব কি 2 বছর পরে জনসংখ্যা 26,200 না একটা হবে 54 একটা হবে 58 কিন্তু কি ঝামেলা 20 টাকা কিন্তু এটা ঝামেলা করবে না আচ্ছা লিখব কি অর্থে এই বিষয় 2 বছর পরে ওই শহরের জনসংখ্যা হবে দেখো তাহলে 2 বছর পরে ওই শহরের জনসংখ্যা কত হবে যে 1 বছর পরে যে সংখ্যাটা হয়েছে তার উপরে কত পার্সেন্ট বাড়বে 4% তাহলে কি লিখবো যেটা ছিল 27,300 যোগ 27,300 এর সঙ্গে কত পার্সেন্ট 4% এর 4% দেখতে পাচ্ছ 8,399 হবে
27,300 4 বাই 100। আচ্ছা দেখো 100 দুটো শূন্য আর এখানটা দুটো শূন্য কেটে যাবে। তাহলে হলো কি 27,300 যোগ আচ্ছা 273 কে 4 দিয়ে 3 4 12 2 হয়ে যাবে 1 4 7 8 32 9 হয়ে যাবে 2 তাহলে 10,092 না না আমার সবথেকে খারাপ অবস্থা হয়েছিল এই আগের বছরের ডিসেম্বর মাসে। তখন সারাদিন মনে করো সকালে দুটো ক্লাস 4 ঘন্টা, তারপর পুরো দিন নবোদয়, তারপর আবার দুটো ক্লাস, মানে 12-13 ঘন্টা তখন ক্লাসই চলছে। খাওয়া দাওয়া করার টাইম চলে যাবে মোটামুটি। ও আর ডিসেম্বরে অবশ্য পরে ক্লাস থাকে। ডিসেম্বরে তখন 6টা থেকে বিকেল 4টে বলতো না? 5টা বলতো। ওই কুড়িয়ে হাত শেষ। তাও তো একটা দুজন পাস করলে সব আর যদি সবাই পাস করে যেত না তাহলে আমাকে আর এখানে দেখতে হতো না। তাহলে ভালোই হতো। তুই বুঝতে পারছো একটা এলাকা থেকে 16 জন পাস করা মানে কম? সারা নদিয়া জেলার নেমে 80 জন আর চিত্রিগ্রাম থেকে 16 জন হয় কখনো? এবছর তিন মধ্যে কয়জন গেছে? একজনে গেছে, দুজনে চান্স পেয়েছে। তাহলে এত খাটনি করার মানেটা কি? এত খালি করার মানে হচ্ছে চান্স পাওয়ার পরে তেঙ্গে তেঙ্গে করো। এই রাত্রে করতে মানা করেছিল দাদা। রাত্রে করতে মানা এই নাম তাদের বলো। আর সুদীপ কোটে প্রসেসটাই যখনই মাঠে বসতে গিয়ে একবার ধ্যাপ করে লাথি মেরেছে স্ট্যান্ডে। এই দেখো এইদিকে নিচ্ছে না। আমার না মানে এরকম ঘুরতে গিয়ে এরকম ভাবে ঘুরতে গিয়ে আমার নাম স্যার দাদা ওই দেখো ওই দিকে এরা বলতে বোর্ড দেখা যায় না জানি। কই ও দাদা সুজা ভিডিওটা সুজা আবার বাড়ি আবার এই নেটওয়ার্ক আছে? আরে টোকো তোমার জন্য সবাই ওয়েট করে আছে। আমার জন্য সবাই ওয়েট করছে হয়ে গেছে দেখবেন পুরিতে আমি হচ্ছে ওই ছুটির আগে ওই প্রীতম আর তোমার কাছে যখন টোকা আছে আচ্ছা এবারে আমি তো দশমিক আছে এগুলো সহজই আছে। ও আচ্ছা অ্যাড্রেস নেওয়া হয়নি। না না তোমরা চলে যাওয়ার পরে মনে পড়ে তোমরা আবার পড়ে দেবে। শোনা কোথায়? নাম কেটে দিয়েছি। স্যার একজন মানুষ বেড়াতে এসছে ও দা এদিকে বেশি হেলে গেছে ওই যে হনুমান লাথি মেরেছে হেলে মারবে না। আসছে আমার লাগতে মারি ও গিয়ে হাতে দেখা হয়নি ফোন করেছে। ওই ওই ঠিক করে দিয়েছি তোমার দাও তো বল বেশি বেশি অবস্থা এই হয়ে গেছে। এই তোমরা দুজন না কখনো না। বকবানা বুঝছো বকবানা এত ফাঁকিবাজরা এই যে শুধু কি কথা বলবো? বলবো বকবানা ক্লাসে বসে বসে গল্প করবে তার পর কেন? 34 হ্যাঁ আমি তো গল্প এই করতে কি করেন তো এটা? বুঝেছো? আমি একটাও শুনিনি এটা তারা শুধু ভিডিও আর ভিডিও আমি অন্য করে নেই আমি দিয়ে বুঝেছো ঈশান? হ্যাঁ কাটা
আমি অঙ্কন করেও পাঠিনি, গুগল করে এনেছি, আছে কুকিও নি, ফালতু ফালতু তুই তো সবথেকে বড় তোকে লিখো। ওটা না একটু খিদে পেয়েছে। বাড়ি গেলি? না বাড়ি গেলি? বাড়ি গেলি না? তো C6 and 8 ওগুলো কি চাবি ঘোরাচ্ছেন? হ্যাঁ এটা ও ও ও ও এই মাথাটা আবার ঠেলে বেঁকিয়ে দেওয়া হয়েছে। ওটা নিশান করেছে দাদা না খেয়ে নি। না দাদা আমি একটু ঘুরিয়ে দিয়েছি এটা সেটাই তো এখানে ধরে ওই একই রকম। দাও খাওয়া দাও দেখি। এখন একটু আছে ভাই দাও দাও কি রয়েছে দেখি। বরাবর তো দেখি কত রয়েছে। ওই তো রয়েছে। চোখটা দেখি। স্যার আমি অঙ্কন করে এনেছি, অঙ্কন আমার বাড়িতে কিন্তু আমি অঙ্কন কামড় মেরে ফেলে দিচ্ছে। কি করতে লাগবে? এই আস্তে আস্তে ফেলে দিচ্ছে। এই ক্লাসের খাওয়া শুরু করতে যে আমি অঙ্কন এরা ভিতরে মাংস খাচ্ছিস তো যাচ্ছে না করেছো? এই আমি অঙ্কন করেছি কিন্তু করে এনেছি, ভুল হয়েছে কিন্তু টুকি এই 14 পেরেছে স্যার কোটে আর একটা এদিকে ওটা 7:30 হয়ে গেছে এই সেটটা? হয়েছে তো? আমরা আহত শুরু করছিলাম। আচ্ছা। আচ্ছা লাস্ট অঙ্ক এই অধ্যায়ে লাস্টের প্রশ্নটা এই বারবার ওর পেন নিয়ে নিচ্ছ কেন গো? আমি এর পেনতে দেখো এক হাতে তালি বাজে না এটা আঙুল জানি। ও পেন নিচ্ছে মানে তোমারও দোষ আছে। শান্ত হও। 2 নাম্বার প্রশ্ন। আমি পড়ছি ফসল ওঠার মুখে ধানের দাম ছিল একটু সবাই মুখ বন্ধ করে নিজে নিজে পড়ো। হ্যাঁ ওয়াল ওয়াল রেকর্ড করেছে একটা লোক এক হাতে তার মুখ বন্ধ করে পড়া যাবে না স্যার মুখ বন্ধ করে দেখেন কেমন হচ্ছে বাজে ফসল ওঠার মুখে ধানের দাম ছিল কুইন্টাল প্রতি 1080 টাকা। সেটা করেছিলেন না স্যার এটা বর্ষাকাল ধানের দাম 15% বৃদ্ধি পেয়েছে। যে কৃষক ফসল ওঠার মুখে 12 কুইন্টাল ধান বিক্রি করেছে তিনি বর্ষাকালে সেই পরিমাণ ধান বিক্রি করলে কত টাকা বেশি পাবে? বেশি হয়েছে। তাহলে ধান ওঠার মুখে দাম ছিল 1 কুইন্টালের দাম 1080 টাকা আর বর্ষাকালে যে দাম বেড়ে গিয়ে 15% বেড়েছে। এখন বলেছে কি কৃষক ফসল ওঠার মুখে 12 কুইন্টাল ধান বিক্রি করেছে তাহলে বর্ষাকালে সেই পরিমাণ ধান বিক্রি করলে কত টাকা বেশি পাবে? তাহলে আমরা বার করবো যে 1 কুইন্টালে কত টাকা বেশি পাবে। তাহলে সেটাকে 12 দিয়ে গুণ করে দেবো তাহলে শেষ। তাহলে আমরা লিখবো যে ধান ওঠার মুখে এই যা যা ঢুকছে তাদের ঢুকবো ওকে 1 কুইন্টাল ধানের দাম 1080 টাকা। বর্ষাকালে এই ধানের দাম 15% বৃদ্ধি পেলে বৃদ্ধিপ্রাপ্ত দাম ভালো করে লেখেন কুইন্টালটা কিছু তো বুঝতে পারছেন না দেখো বোঝা যাচ্ছে। তুমি আমাকে জিজ্ঞাসা করে নেবা আমি বলে দেবো তারপরে মেনে নেবো। ও লেখা আছে না কি লেখা আছে আকার লেখা আছে কিছুই তো বুঝতে পারছি না কুইন্টালটা ঠিকই আছে মহাদিরা খুব শুরু করতে পারে আমার খুব কাজে আমি জানি একটু বই দেখে নালে তাহলে বৃদ্ধির দাম 1080 এর 15% টাকা সমান সমান 1080 ইন্টু 15/100 টাকা কেটে দিলাম। আচ্ছা তাহলে 5 দিয়ে যদি কাটি 5 দিয়ে 3 5 15 এখানে 5 দিয়ে কাটলে কত হবে? আচ্ছা এই 2 দিয়ে 108 কে কাটা যাবে?
2 কে 2 এখানে 5 বলে 10 4 দুগুণে 8 54 কে 3 দিয়ে গুণ। 162 আর 3 4 12 2 হাতে থাকলো 1 3 5 15 রেখে 16 বৃদ্ধি পেলে পেলে আমাদের লিখেছে বৃদ্ধি প্রাপ্ত মানে যতটা দাম বৃদ্ধি পেল। আচ্ছা তাহলে কি পেলাম 1 কুইন্টালে ধান বিক্রি করে লাভ পেলাম কত অতিরিক্ত পেলাম কত 182 টাকা। ওই কৃষক কত কুইন্টাল ধান পেয়েছে 12 কুইন্টাল। তাহলে কি লিখবো অতএব 12 কুইন্টাল ধানে বৃদ্ধি প্রাপ্ত দাম। তাহলে কত হবে 162 কে 12 দিয়ে গুণ করে দেবো। তাহলে 12 দুগুণে 24 এর 4 হাতে থাকলো 2 6 12 72 আর 2 74 এর 4 হাতে থাকলো 60 12 কে 12 এর সাথে 1944 টাকা। আচ্ছা যারা বুঝতে পারলে না তারা রাফে গিয়ে গুণ করো। দাদা হয়ে গেছে লিখতে আচ্ছা কে যেন বলছিল খুব বড় অঙ্ক দাদা হয়ে গেছে একটু এগুলি হয়েছে স্যার এগুলি হয়েছে তো অঙ্কটা এইটা বুঝতে পারছি 12 কুইন্টাল ধানের বৃদ্ধি প্রাপ্ত মূল্য 162 গুণ 12 বুঝতে পারলে না? এ দেখো 1 কুইন্টালের দাম 1080 টাকা। হ্যাঁ বর্ষার সময় বিক্রি করলে 15% বেশি পাবে। হ্যাঁ মানে 15% এর দাম কত 1080 এর 15% মানে 182 টাকা। 1 কুইন্টালে 182 টাকা বেশি পাবে। তাহলে 12 কুইন্টালে কি হবে 182 টাকা বাড়বে। তাহলে কোন স্যার নাম বেশি হয়ে গেছে তাহলে সিসি পেজটাগুলো পুরো চ্যাপ্টার রিভিশন Yes। বসে দেখি কিন্তু অতটা আমি করতে পারবো না না অতটা পুরো হবে না আমি দেবো না। তুমি অঙ্ক শেষ এটা এই চ্যাপ্টার শেষ। বললে এত বড় এত খুব তাড়াতাড়ি অঙ্ক শেষ আমি তো বলবো না। তুমি যেভাবে বলছো আমি পড়িনি তো এই জন্য বড় একটা তুই পারলে সিক্স ছোট করে টুকে নাও বেশি বড় না তো। ও কিছু তো ক্লাস 6 is the 8 4 पेज नंबर 113 এর 8 থেকে প্র্যাকটিস করব। প্র্যাকটিস করব কিন্তু আপনাকে দেখাবো এক্সাম তাহলে আপনাকে দেখাবো নাও দেখাবো আমাদের মতো আমি এখানে তোমাদের দুটো অঙ্ক পরীক্ষায় দুটো অঙ্ক দেবো তার মধ্যে যে কোনো একটা করতে হবে। সুতরাং ভালো করে প্র্যাকটিস করে আসবা যেন মিস না হয়। দুটোর মধ্যে একটা করতে হবে 3 মার্ক। আচ্ছা ওখানে আপনি এল লিখেছেন এর মানে কি মানে গুণ ও আচ্ছা এই শুনে নাও তোমাদের এক একটা কোশ্চেন আছে 3 মার্ক। এইখানকার অঙ্কগুলো পরীক্ষায় 3 মার্কে আসবে। এসে বসে আছি এখনই আপনি ওই বড় অঙ্কটা বললেন 4 নাম্বার এখন বলছেন ওই 18 না এমনি লোকাল অঙ্ক না লোকাল টোকাল না স্কুলে এগুলো 3 মার্কে আসবে। তাই না বলছি লোকালগুলো আর হচ্ছে যেগুলো লেজেন্ডারি সেগুলো 4-5 নম্বর এই অধ্যায়ের 8 থেকে যে দাঁত বেশি বার করার পরে দিন দেবো টাইমিং মতো কমেন্ট করতে পারো। আমার ওই 8 থেকে 20 পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক 3 মার্কেই আসবে। তোমরা বাড়িতে যখন প্র্যাকটিস করবা 5 মিনিটের মধ্যে সম্পূর্ণ লেখালেখি করে অঙ্কটা কমপ্লিট করা ঘড়ি থেকে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে না এখানে আমি 1 মিনিটে বেশি দেবো। আমি আজকে বলে দিলাম এই কারণে মনে রাখবা 3 মার্কে অঙ্ক আসবে 5 মিনিটের মধ্যে করতে বেশি হবে। টাইম নাও তাই বলো তো বেশি টাইম দিই 2-1 দিন সেই টাইম ছিল তোমাদের মনে থাকে না। আসলে ভালো সময় নাকি মনে রাখবে। এই আগের বার পরীক্ষার সময় দিয়েছিল যখন দেবো না সেগুলো মনে থাকবে। আগের বার আমাদের 4 ঘন্টা টাইম দিয়েছে আগে আচ্ছা বুঝতে পারলে মেট্রিকের আগের চ্যাপ্টারে কিসের অঙ্কগুলো বিজ্ঞান আগে পড়া দাগিয়ে দিই মেলায় পড়া দাগিয়ে দিই তুমি চলে যাও।
গরম শেষ হয়ে গেল বাহ তাহলে আরেক ক্লাসে খেলা দেখানো দরকার তাহলে আগামী ক্লাসে তোমাদের হচ্ছে তুমি যাবে মাপজোরের খাতা যদি একটা আমাদের সব দেখা হয়ে যাবে আজকেরটা আমাদের সব দেখা হয়ে যাবে আচ্ছা তোমাদের আগের চ্যাপ্টারে কথা বলবো আচ্ছা আগের চ্যাপ্টার এই দাও দাও দাও। আগের চ্যাপ্টারটা কি ছিল শিলা ও খনিজ ছিল না শিলা খনিজে আমি একটা কথা দেখাই হ্যাঁ দেখি চাকরি তো তাহলে শিলা খনিজের ও তাহলে ওখানে কোনো কথা বাকি আছে হ্যাঁ দাদা দেখি দাও অনেকগুলো দেখি দাদা শিলা খনিজ ও আচ্ছা একটা কথা বাকি। ওই বাবা পরিমা দেখে দেবো দেখে দেবো। দাদা আমি আমি আমার কাছাকে নিয়ে ডেলেক্স প্লেয়ারটা নিয়ে যাব ওইটা হয়ে গেছে এটা ও আচ্ছা আজকে স্মৃতি গতি ও বলে ধরানো করবো খুবই টানা এটা বলে মনে হচ্ছে কি মানুষের শরীর পর্যন্ত দেখবই না শিক্ষক বই। শিক্ষক বই এইখানে মুরগি টপিকে বাকি টপিকে গতি বলে স্মৃতি গতি ও বলে ধরানো আচ্ছা আগে একটা কাজ করো যেগুলো পড়াবো তার কোশ্চেনটা আজকে দাগিয়ে দেবো আচ্ছা শোনো এক কোশ্চেন দেখো আগে দাগিয়ে দাও এক দাগিয়েছো দুই আচ্ছা 3 নাম্বার প্রশ্নে শুধু প্রথম টুকুনি পড়বা ওজন পরিমাপ করা হয় স্পিন তুলা নামক যন্ত্রের সাহায্যে ক্লাসের মধ্যে বি কবল কেন তুমি বার করেছো খাওয়া টাওয়া না 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 ওরা খেয়ে যাও একটা প্যাকেটও আছে ব্যাগে ঢোকাও আমি সেটা ক্লাসের মধ্যে খাওয়া কিনে আছে এই কিনে শুধু প্রথম লাইনটা আমি কিনে আছি পাঁচের পরে তিনের আমি বলে দিচ্ছি চুপ থাকো না তিনেটা বলছি কিছু তিনের প্রথম লাইনটা ওজন পরিমাপ করা হয় স্প্রিং তুলা নামক যন্ত্রের সাহায্যে মানে পুরনো বই কোশ্চেন বলে দেবো আমি কি বলবো কোশ্চেন আবার কেউ দাগায় নাকি প্রথম প্যারা মানে প্রথম প্রশ্ন পাঁচ নাম্বার প্রশ্নটা বড় ছক আছে দেখো আমি একবার বলে দিয়েছি আমি দ্বিতীয়বার বলবো আমি দ্বিতীয়বার রিপিট করবো না যারা যারা গল্প করছো দাও পেজ উল্টাও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর 1 2 3 5 ওই সংস্কৃত প্রশ্নোত্তরই নেই আর এর আগে যারা দাঁড়াতে পারলে না সংক্ষিপ্ত প্রশ্নোত্তরে 1 2 3 আর 5 আচ্ছা
আচ্ছা আজকে টপিকে যেটা বুঝবো সেইটা আজ থেকে মোটামুটি যতদিন তোমরা পড়াশোনা করবা ততদিনই কাজে লাগবে। জানি খুব ছোট্ট একটা জিনিস, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, একবার দেখে নিই তাহলে বুঝতে আমরা সুবিধা হবে। আচ্ছা এর শিক্ষক বইটা সাইন তাই না? সাইন কত ওরা এনার্জি নেই গো। সায়ন ভিতরে পেরেক পেরেক ওখানে আসবে। এগুলো পেরেক, এগুলো শুকনো বল। আমার দিন আমার তো বোলিং করি চলো চলো চলো। এই তোমরা জায়গায় যাও, জায়গায় যাও, জায়গায় যাও, জায়গায় যাও। কে কাকে মেরেছে বলো তো? আর রাতুল রিউদ্রে ধাক্কা মেরেছে আমার লেগেছে। এই আমাদের লেগেছে। ধাক্কা মারলো। জানো যদি একটু মার না হবে না। অরিত রকম মেরেছে আমাকে হবে না। আমি তো দাদা কাউকে মারে। এই আমাদের এই দুর্লভপাড়ার এখানে লোকের ছাগলগুলো এইভাবে বুঝে নিয়ে যায় যে ছাগলের চেয়ে ঘোরে, ছাগলগুলো গোল রাউন্ড হয়ে যায়। আচ্ছা ও আমাদের স্কেল আছে। আচ্ছা একটা জিনিস ভালো করে খেয়াল করতে হবে, হ্যাঁ আজকের টপিকটা কিন্তু তোমাদের ভীষণ ইম্পর্টেন্ট। কেন বলছি ইম্পর্টেন্ট, কারণ এই জিনিসটা না তোমাদের আজ থেকে যতদিন বিজ্ঞান করবা ততদিনই কাজে লাগে। সিলেবাসে ছিল না, এবার আছে। আমি জায়গায় জায়গায় যা যা প্রশ্ন করবো সেগুলোর উত্তর দেবা। সবার প্রথম হচ্ছে যে ট্রেনে চড়েছো? আচ্ছা ট্রেনে যখন তুমি চড়ো, তুমি যে সিটে বসে থাকো সেই সিটটাকে কেমন দেখো, চলছে না স্থির? ট্রেনে বসে আছো, ট্রেনের ভেতরে তুমি বসে আছো, ট্রেনে তুই যে সিটে বসে থাকো বা ট্রেনে যে ছাদ বা ফ্যান দেখতে পাও সেগুলো স্থির থাকে না চলতে থাকে? দেখো ওকে কোশ্চেন করেছে, সবাই মিলে বললে শব্দ দূষণ হবে না, কি হবে? ফ্যান চলতে, ফ্যান তো ঘরে, ওটা বলছে মানে যেখানে যেই সিটে বসে থাকো তার পাশে যদি খালি সিটটা দেখো সেটা চলছে না দাঁড়িয়ে আছে? দেখো দাঁড়িয়ে আছে, কিন্তু বাইরে যদি তাকাও চলছে মনে হয়। তুমি বাসে উঠেছো, বাসের সিটে যেই সিটে বসে আছো দিয়ে নিচের যদি পায়ের দিকে তাকাও, যে যদি যদি জুতো থাকে বা সান মেঝে যেটা থাকে বাসে, সেটা স্থির মনে হয় না চলছে মনে হয়? বাসের মেঝে স্থির না চলছে মনে হয়? স্থির মনে হয়। কিন্তু যদি বাইরে গাছপালা থাকো চলছে মনে হয়। এখন যদি বাস স্থির থাকে তাহলে কি? তাহলে এখন বিষয়টা হচ্ছে যে যদি এই বাস্কটার কথা বলি, এই যে বাস্ক আছে এখানে, বাস্কটা এখন কি দেখছো? স্থির আছে। যদি ঠেলা মারি তাহলে এখন চলছে। তাহলে যাই হোক, তাহলে বিষয়টা হচ্ছে কি, বস্তুর বিভিন্ন ধরনের দশা আছে। কোনো কোনো বস্তু স্থির থাকে, কোনো কোনো বস্তু স্থির থাকে, তাদেরকে আমরা বলি স্থির বস্তু।
কোনো কোনো বস্তু চলতেই থাকে তাদের আমরা বলবো অস্থির বস্তু। অস্থির না, গতিশীল বস্তু। কি বলবো? আর তোমাদের মতো প্রাণীদের বলা হয় অস্থির। অস্থির। চলবে, চলবে। আচ্ছা, তাহলে আমরা দুটো জিনিস পেলাম যে এই শোনো শোনো শোনো, যে সকল বস্তু সময়ের সাপেক্ষে তার স্থান পরিবর্তন করে তাকে আমরা কি বলবো? অস্থির। চলমান, গতিশীল বস্তু। আর যে সকল বস্তু সময়ের সাপেক্ষে চলমান বললে হবে তো? হবে বা গতিশীল। আচ্ছা, তাহলে যে সকল বস্তু সময়ের সাপেক্ষে স্থির থাকে, স্থান পরিবর্তন করে না, তাদের আমরা কি বলবো? স্থির বস্তু। স্থির স্থির বস্তু। বস্তু। এবার একটা ছোট্ট জিনিস ভেবে দেখো তো, আমি, তুমি বা আমাদের বাড়িটা বা তোমার বাড়িটাও জায়গায় স্থির আছে না চলছে? আমরা তো চলছি। কি করে গো? আমরা তো চলছি। আর বাড়ি ঘর দাঁড়িয়ে আছে। না না, ওটা বলছি না, মানে আমরা বাড়ি ঘরের কথা বলছি, আমাদের কথা বাদ দিলাম। তাহলে বাড়ি ঘরগুলো জায়গায় স্থির আছে না চলমান? চলমান। না, চলমান। কি করে? পৃথিবী ঘুরছে। ইয়েস। তাহলে ব্যাপারটা হচ্ছে কি, যখন আমি কোনো বস্তুকে দেখছি স্থির হয়েছে, তাহলে কোনো বস্তুকে আমরা স্থির কিভাবে দেখি? আমরা আমার সামনাসামনি দেখি। না, না, আমরা সবসময় দেখি যে স্থির কারোর সাপেক্ষে কিনা। মানে যদি তোমাকে গভীর সমুদ্রের মধ্যে ছেড়ে দেওয়া হয়, তুমি দেখবে যে চারিদিকে জলরাশি আর জলরাশি, জলরাশির মধ্যে যদি জলরাশির মধ্যে তোমার যদি নৌকা বা যে জাহাজ থাকবে, সেটা যদি 100 কিলোমিটার গতিবেগেও চলে, তুমি বুঝতেই পারবে না জাহাজ চলছে নাকি দাঁড়িয়ে আছে। কারণ যে চারিদিকে জল। কারণ না না, চারিদিকে জল বলে না, ব্যাপারটা তুমি কার সাপেক্ষে দেখবে আমার জাহাজ চলছে? কারণ যে কোনো তো কেউ তো নেই, হ্যাঁ, তাই না? আর তাহলে মানে জল তো চলে আসছে। যদি দূরের জলের দিকে তাকাও, যেমন দেখবা যদি রাস্তা দিয়ে যদি চলো সাইকেল নিয়ে বা ট্রেনে করে, দেখবা যে সূর্য অথবা চাঁদ তাকিয়ে থাকবা, যে তুমি যে গলি দিয়ে যাও দেখবা যে জায়গায় দাঁড়িয়ে আছে মনে হয়। না না, স্থান পরিবর্তন করছে না বলে মনে হয়, ঠিক না? কারণ ওহো, তুমি বুঝতে পারলে না। মনে করো তুমি 1 ঘন্টা ট্রেন যাত্রা করছো, বুঝছে? খেয়াল করে দেখবা সূর্য মনে হয় যে জায়গাতেই দাঁড়িয়ে আছে, আমরা এগোচ্ছি তো, মানে ধরো আমি ধরো কি 2 পা চললাম, তাই মনে কি সূর্য 2 পা চলে গেল? মনে হয়? দেখতে পাবো। আচ্ছা বলো স্বয়ং, তাহলে হিসাব মতো আমি যদি বলি এই যে টেবিলটা এখানে স্থির আছে, এই কথাটা সত্য নাকি মিথ্যা? মিথ্যা। কারণ এই টেবিলটা যে পৃথিবীর উপর দাঁড়িয়ে আছে, সেই পৃথিবীটা নিজেই চলমান। তার মানে পৃথিবীতে সকল বস্তু, বলো ইয়েস, আমরা সব কিছুকে যেটা বলবো স্থির বা চলমান, পুরোটাই আপেক্ষিক। পুরোটাই কি? আপেক্ষিক। কারোর সাপেক্ষে আমরা বলতে পারি স্থির, কারোর সাপেক্ষে বলতে পারি চলমান। দেখবা যে আচ্ছা, কলকাতা শিয়ালদা থেকে ট্রেন গেলে খুব দেখা যায় কি দেখো দুটো ট্রেন পাশাপাশি আছে, মনে হয় যে কি ট্রেন দুটো যদি ট্রেন দুটো একই সঙ্গে চলে, মনে হয় কি এই আমার সামনে যে জন আছে সে স্থির মনে হয়। মানে মনে করো এটা একটা ট্রেনের জানলা, এটা তার পাশে ট্রেনের জানলা, তাহলে এই জানলার লোক এই জানলার লোককে দেখছে, আবার এই জানলার লোক এই জানলার লোককে দেখছে। তাহলে এখন মানে জাস্ট দেখছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে যখন ট্রেন দুটো একই সঙ্গে একই পথ দিয়ে চলবে, আমার হাত ধরে খেয়াল রাখলে বুঝতে পারছো, একই দিকে একই পথে যদি চলে, একই দিকে একই যদি পথে চলে, তাহলে দেখা যাবে কি দরকার নেই, তাহলে দেখা যাবে কি এইটার সাপেক্ষে এইটা স্থির মনে হবে। কিন্তু যদি একটার গতি কম হয় একটার গতি বেশি হয়, তাহলে মনে হবে কি এইটার সাপেক্ষে এটা বেশি চলমান, তাই না? তাহলে এটাও কিন্তু হিসেবে মতো আপেক্ষিক, আসলে দুটোই চলমান, কিন্তু এটার সাপেক্ষে এটা কি মনে হচ্ছে? স্থির। আচ্ছা, ধ্রুবতারা, পৃথিবী নিজের কক্ষপথে সূর্যের চারিপাশে ঘুরছে, কিন্তু ধ্রুবতারাকে মনে হয় যে একই জায়গাতেই আছে না? এর মানে কি পৃথিবী যেইভাবে স্থান পরিবর্তন করে, ধ্রুবতারাও সেইভাবে স্থান পরিবর্তন, ওই জন্য কি মনে হয়? স্থির মনে হয়। সব থেকে ভালো হচ্ছে বিকেলবেলা বা সকালবেলা যখন দুটো বন্ধু সাইকেল নিয়ে একসঙ্গে আসে, দুজনে গল্প করতে করতে চলে আসে, কিন্তু এই ঘটনা কেউ খেয়াল করে না, যখন একই গতিবেগে দুজনে সাইকেল চালাচ্ছে, একজনের সাপেক্ষে পাশের জনকে কি মনে হয়? স্থির আছে। ইয়েস।
আচ্ছা একটা জিনিস খেয়াল রাখবা, এই যে চোখের ভেতরে আচ্ছা 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 বলো তো অরিত্র, সাইকেল চালানোর জন্য কি প্রয়োজন? বলের প্রয়োজন, সত্যি প্রয়োজন, চাকার না। সাইকেলটা মানে সুন্দর একটা সাইকেল চালানোর জন্য না, এই ওটা না, তোমাকে সাইকেল দেওয়া হলো, এখন তুমি সাইকেল চালাচ্ছ, তাহলে সাইকেলটা এগোনোর জন্য কিসের প্রয়োজন? সাইকেল করানোর জন্য। আচ্ছা আমি দেখো, আমি তোমাদের বললাম যে সুন্দর একটা সাইকেল তোমাকে দেওয়া হলো, সাইকেলের চেন দেবে না? এখন বিতর্কিত কথা বলছে না। আচ্ছা এরপরে এই বস্তুটা কেমন আছে? স্থির। তাহলে বস্তুটাকে যদি আমি চলমান করতে চাই তাহলে বস্তুতে কি করতে হচ্ছে? বল প্রয়োগ করতে হবে। তার মানে আমরা এই কথাটা বলতে পারি, আমি এই বলটা দিয়ে বোঝাই তাহলে এটা বেটার হবে। কোনো একটা বস্তু স্থির আছে, না, ভালো করে দেখবা, কোনো একটা বস্তু বলে দিয়ে দেখো, কোনো একটা বস্তু স্থির আছে, সেই বস্তুকে চলমান করার জন্য বা তার গতিকে বাড়ানোর জন্য বা চলমান বস্তুর দিক পরিবর্তন করার জন্য বস্তুর বাইরে থেকে যা পরিবর্তন করতে হয়, যা প্রয়োগ করতে হয় তাকে আমরা কি বলবো? বল। আচ্ছা কি বললাম? কতগুলো কথা খেয়াল রাখবা। বস্তু স্থির আছে, স্থির বস্তুকে শুনে না, স্টেপ বাই স্টেপ। স্থির বস্তুকে চলমান করার জন্য, চলমান বস্তুর গতি বৃদ্ধি বা কমানোর জন্য অথবা গতিশীল বস্তুর দিক পরিবর্তন করার জন্য বাইরে থেকে বস্তুতে যা প্রয়োগ করা হয় তাকে আমরা কি বলবো? বল বলবো। রিপিট করি, আমরা শোনো, পরীক্ষায় কোশ্চেন এটা আছে যে বল কাকে বলে। তোমাদের এইভাবে বলতে হবে যে স্থির বস্তু তাকে গতিশীল করার জন্য, গতিশীল বস্তুর গতি বৃদ্ধি বা কমানোর জন্য অথবা তার দিক অথবা তার এই গতিশীল বস্তুর দিক পরিবর্তনের জন্য ওই বস্তুতে বাইরে থেকে যা প্রয়োগ করতে হয় তাকে কি বলবো? তাকে বল বলবো। ঠিক বলছো। আচ্ছা এবার চলে আসবে যে বল অনেক ধরনের হয়। হ্যাঁ আচ্ছা ট্রেনের, এবার তোমরা যদি আমাকে বলো যে গাড়ির ইঞ্জিন বা আমরা সাইকেল, তো সাইকেলের উপর বসে বসেই চালাই, তাহলে ওগুলো কিভাবে ক্রিয়া করছে দেখো। খরচা না, এই শোনো বিষয়টা হচ্ছে যে ট্রেন আসবো ট্রেন, সাইকেল, যে কোনো গাড়ি, এদের মধ্যে একটা সেম জিনিস আছে, সেটা হচ্ছে ওদের চাকা গোল হয় ফার্স্ট, 2 নাম্বার ওদের মধ্যে একটা মোটর লাগানো থাকে বা সাইকেলের ক্ষেত্রে প্যাডেল করার মতো শক্তি থাকে। হ্যাঁ ইলেকট্রিক সাইকেল থাকে। এবারে প্রশ্ন হচ্ছে যে এই শোনো, কোনো বস্তুর ভিতর থেকে যখন বল তৈরি হচ্ছে সেই বলটা কিভাবে ক্রিয়া করছে তার জন্য আলাদা একটা বিজ্ঞানের অংশ আছে, সেটাকে ইঞ্জিনিয়ারিং বলা হয়। তোমরা এখন যা বিজ্ঞানের বেসিক জিনিসটা বলছে বল কাকে বলে, এই জটিল বিষয়গুলো তো আমরা এখন জানবো। কি আচ্ছা এবার একটা কথা বলো তো, এই শোনো কতগুলো জিনিস আছে, যেমন মনে করো এটা হচ্ছে আমাদের মোবাইল স্ট্যান্ড, ভালো করে শুনবা। তাহলে মোবাইল স্ট্যান্ডকে আমি আমার শরীরের কাছের দিকে আনছি, এই ঘটনাকে কি বলবো? টানা। কি বলবো এটাকে? টানা। আচ্ছা এই যে ভালো করে দেখো, এই টেবিল, না না এটাকে সামনে নিয়ে এসেছি তো ওই জন্য। এই শোনো, আচ্ছা এই যে টেবিলটা আছে, এই টেবিলটাকে আমি দূরে দিচ্ছি, এই ঘটনার নাম কি? সায়ন ওই ড্রয়ারটা খোলো, আস্তে আস্তে টান দাও, তাহলে এটা টানা। এবার বন্ধ করার জন্য এই হাতে লাগবে, হাতে তাহলে এটা কি ঘটনা হলো? খেলা। তাহলে দরজা যখন আমি খুলছি কি বলবো? টেনে খুলছি, আর বন্ধ করার সময় ঠেলে বন্ধ করছি। ঠিক আছে। আচ্ছা তোমাদের বইতে এবার হ্যাঁ দরজার ক্ষেত্রে প্রযোজ্য করা খুব মুশকিল, কোনো কোনো দরজা ঠেলে খুলতে হয়, কোনো কোনো দরজা টেনে বন্ধ করতে হয়। আচ্ছা বলবা, আচ্ছা তুমি এই দরজাটার কথা ভাবো,
এটা খুলবে না যদি এটা খুলবে না বলেছি তো কথা শোনো না কেন খুলবে না দেখো এই দরজাটা তোমার জায়গা কোথায় আচ্ছা শোনো শাইনি বলবা ফুটবলার তার ফুটবলে কিক করলো তাহলে এটা ঠেলা না টানা সায়নী বলবা যারা যারা চিল্লামিল্লি করবো তাদের কোশ্চেন ধরবো না সায়নী বলবা জামার বোতামের মধ্যে বোতাম ঢোকানো হলো মানে জামার যে ছিদ্র ও সিজিতা আচ্ছা যাই হোক তোমরা দাঁড়িয়ে আছো আচ্ছা সিজিতা বলো জামার যে ছিদ্র আছে তার মধ্যে বোতাম আমি ঢুকিয়ে দিলাম তাহলে ঠেলে ঢোকাবো না টেনে ঢোকাবো খেলতে হয় আচ্ছা সম্পূর্ণ বলো টেবিল সরানো হলো টেনে সরাবো না ঠেলে সরাবো ঠেলে সরাবো বলবা তুমি গাছ থেকে হতেই পারে গাছ থেকে ফুল তুললাম তাহলে টানা না ঠেলা টানা আচ্ছা কৃষ্ণ বলো তুমি নাচ করো আমি ধরবো না তোমাদের বসে আচ্ছা কৃষ্ণ বলো বটি দিয়ে একটা ফল কাটছি কাটা না টানা অথবা ঠেলা উল্টো করে কাটে রিতম বলবা কুয়ো থেকে জল তুলছি তাহলে উল্টো দিকে তাহলে উল্টো দিক দিয়ে ঠেলবো আচ্ছা নাম সুদীপ্ত বলো ব্যাগের চেন খুলছি তাহলে টেনে খুলছি সুজয় বলো প্লাগ পয়েন্টে প্লাগ খুলে দিলাম খেলা না টানা খেলা না খেলা সায়ন বলো প্লাগ পয়েন্ট থেকে প্লাগ খুলছি টানা নিশান বলবা জিন্সের দেখবা টিপ মারা বোতাম থাকে না তো টিপ মারা বোতাম আটকালাম তাহলে টিপ বোতাম দেখো নি কোনোদিন ঠেলা তাহলে টিপ বোতাম খোলা কি হবে টানা হ্যাঁ এইটা সবথেকে ভালো প্রশ্ন অরিত্র কোল্ড ড্রিঙ্কস এর বোতল দেখেছো তার উপরে যে ছিপি থাকে টিনের সেটা আমি খুলবো টানা না ঠেলা হ্যাঁ সে তো টানবো না ঠেলা হ্যাঁ টানবো আচ্ছা ঠিক আছে হ্যাঁ তোমরা মারামারি করো আচ্ছা আপনি যখন গাছটা ফল পাচ্ছিলাম তখন আমি এই গাছটা এরকম ঝুলেছিল দিয়ে ঠেলা মারলাম তাহলে এটা পড়ে গেল কিন্তু ওরা তো টানলেও তো হতো মাছ কত করে আচ্ছা এটা বড় আসবো আচ্ছা রুদ্র কোশ্চেন বলো প্রশ্ন বলো তুই বলবো না প্রশ্ন পরে এই শোনো দেখো একটু আগে যে কথাটা বললাম বাইরে থেকে বস্তুতে যদি আমি বল প্রয়োগ করি তাহলে বস্তু গতিশীল হয়ে বলেছিলাম না দেখো বাইরে থেকে আমি এই যে স্পঞ্জের বলটা আছে বাইরে থেকে যদি বল প্রয়োগ করি তাহলে বস্তুর আকৃতিরও পরিবর্তন হতে পারে বাইরে থেকে বস্তু পরিবর্তন করলে আকৃতি পরিবর্তন হবে যেমন হচ্ছে তোমাদের ফুটবল হতে পারে যে ফুটবলে যখন পাম্প কম থাকে লাথি মারলে মনে হয় না ফুটবলটা চুপসে গেল আচ্ছা বেলুন চাপ দিলে
ফেটে যায়। তাহলে বিষয়টা কি পেলাম? স্প্রিংকে চাপ দিলে ও লাঠি চলে আবার যায়। শক্তিশালী স্প্রিংগুলো টানলে আবার জায়গায় চলে আসে না। তাহলে একটা কথা পেলাম যে বল প্রয়োগ করলে শুধু বস্তুর গতিই বাড়ে না, বস্তুর আমি কি করতে পারি? আকৃতিরও পরিবর্তন করতে পারি। করা যাচ্ছে? আচ্ছা, এরপরে এখন আলু বাজারে যদি আমি কিনতে চাই সায়নী, তাহলে কোন এককে মাপো? না না, কোন এককে পরিমাপ করবো? একক। আমি বলবো আই পারবো তো দাও না আগে বলো দাও না বল, তুই বলো। বাজারে গিয়ে কি বলি? আমি কতটা আলু দেবে? কত কেজি আলু? তাহলে রুদ্র বল। আমরা বাজারে গিয়ে বলি যে 1 কেজি আলু দাও, তাহলে এই আসবো, কথা না ও বলবে, বাকিটা শুনবা। এসব বাটগুলো সুপার না আমার কাছে বাকি। এই যে বললাম না 1 কেজি আলু দাও, তাহলে কেজিটা কি? কিলোগ্রাম। কেজিটা কি? একক। কেজিটা কি বলবো? একক। একক। আমরা যখন কিলোগ্রাম। আমরা যখন তেল কিনি, তেল কি বলি? লিটার। 1 লিটার তেল দাও বা লিটারের তেল দাও। আচ্ছা, আমরা যখন ঘড়ি দেখি, সেকেন্ড ঘন্টা কৃষ্ণ আমরা যখন ঘড়ি দেখি কি বলি? ঘন্টা, মিনিট, সেকেন্ড, এগুলো কি সময়ের একক। তার মানে আমি আজকে নতুন একটা টপিক পড়লাম যেটার নাম বল। তাহলে বলের একটা একক থাকবে। একক দুটো পদ্ধতিতে বিচার করা হয়। আসবে, একক কটা পদ্ধতিতে বিচার করা হয়? দুটো। এসআই পদ্ধতিতে বলের একক হচ্ছে নিউটন। বিজ্ঞানী স্যার আইজাক নিউটনের নাম অনুসারে বলের এসআই একক করা হয় নিউটন। আর বলের ছোট একটা একক আছে যার নাম কি? ডাইন। কি বলা হয়? ডাইন। তাহলে বলের এসআই এককের নাম নিউটন। এবার পাশে ক্যাপিটাল এন ব্র্যাকেটে তোমাকে রাখতে হবে। আর সিজিএস পদ্ধতিতে বা বলের ছোট এককটা কি? ডাইন। আচ্ছা, এবারে ভালো করে দেখো। আচ্ছা, এখানে বল আছে কি নেই? ভালো করে দেখো, এই বলটাকে যদি আমি স্থির বল আছে, যদি আমি গতিশীল করতে চাই তাহলে বল প্রয়োগ করতে পারি। তাহলে একটা কথা বলতে দাও, এই বলটাকে আমি না ছুঁয়ে কি গতিশীল করতে পারবো? না না, শুধু এই, আচ্ছা যাই হোক। তাহলে এই বলটাকে যদি আমি এই বলটাকে গতিশীল করার জন্য আমাকে ঠেলতে হচ্ছে, এই বলটার আকৃতি পরিবর্তন করার জন্য আমাকে চাপ দিতে হচ্ছে। আচ্ছা, দুই ক্ষেত্রে বলকে আমি টাচ করছি তো। তাহলে প্রশ্ন হচ্ছে যে বলকে টাচ না করেও বা কোনো বস্তুকে স্পর্শ না করেও তার মধ্যে কি আমি গতির সঞ্চার করতে পারি? কি করে? লোহার ক্ষেত্রে আর টিনের ক্ষেত্রে চুম্বক দিয়ে, আর বলের ক্ষেত্রে সুতো আর কি দিয়ে? আচ্ছা, হাওয়া দিলেও কিন্তু স্পর্শ হচ্ছে। কেন হচ্ছে না? তাহলে বায়ু তো স্পর্শ করছে। আরেকভাবে করা যাবে, বুঝলাম? কি বলছো না? লোহাকে এক পাশে, বল এক পাশে, আর চুম্বক এক পাশে, তাহলে লোহার টানে চলে আসছে। চুম্বক, চুম্বক না। চুম্বক। আচ্ছা, এটাকে আর করছি না। আচ্ছা, ভালো করে দেখবো। আমার কাছে এই শোনো, আমার কাছে এক গোছা পেরেক আছে।
এই এক গোছা পেরেকের কাছে যদি আমি অন্য এক গোছা পেরেক নিয়ে আসি, তাহলে এটা কি কোনো আকর্ষণ হচ্ছে বা বিকর্ষণ, মানে দূরে সরে যাচ্ছে, কিছু হচ্ছে? হচ্ছে না। কিন্তু দেখো এটা একটা চুম্বক, যদি আমি এই পেরেকের কাছে নিয়ে যাই, দাও পেরেক স্থির আছে। দেখ না বাবা না বুঝছে থাক, থাক, থাক। পড়ে গেল ওই ভালো দেখো। চুম্বকে তো বিকর্ষণ হয় আসবো আসবো। তাহলে এই পেরেকটাকে যদি চুম্বকের কাছে নিয়ে আসছি, দেখো কি হচ্ছে, পেরেকটা কাছে চলে এলো না? তাহলে প্রশ্ন হচ্ছে এক্ষেত্রে আমি কি পেরেকটাকে আগে থেকে ঠেকিয়েছিলাম? না ঠেকাইনি। চুম্বকটা পেরেকটাকে আকর্ষণ করলো, তাই না? হ্যালো, আমি বিকর্ষণ করতে পারি আমার জানা আর 5 মিনিট। আপনি কি দাঁড়িয়ে আছেন? হ্যাঁ পারবো না ও আচ্ছা, 5 মিনিট। ভেঙে গেল বিল্ডিংটা আবার তলিটা খাবে না আচ্ছা, একটা জিনিস তাহলে বলো তো, তাহলে যখন চুম্বক একটা শক্তি, তাই চুম্বক শক্তির ক্ষেত্রে আমরা কি পেলাম? চুম্বক যে সকল বস্তুকে আকর্ষণ করবে তাদেরকে আমরা কি বলবো? চৌম্বক। কি বলবো? চৌম্বক বস্তু। তাহলে যে সকল পদার্থকে চুম্বক আকর্ষণ করতে পারে তাদের আমরা বলবো কি? চৌম্বক পদার্থ। তাহলে একটা চৌম্বক পদার্থ পেলাম লোহা, আরো হতে পারে দুটো আছে কোবাল্ট আর নিকেল। কোবাল্ট আর নিকেল। আর ও দাদা না, টিনের, তুমি কোন টিনের কথা বলছো? এই বাড়ির ছাদের টিন? হ্যাঁ, ওগুলো তো লোহা দিয়ে তৈরি। লোহা, আসল টিন আলাদা। ওগুলো জাস্ট টিন বলা হয়। না, নিকেল কি করে? নিকেল, কোবাল্ট আর লোহা কি করে? ক্রোমিয়াম কে করে না আমি এখনি কপাল স্টোন কিনে চলে আসছি আচ্ছা। কপাল স্টোনে ঘরে দেবো চুম্বক চৌম্বক হচ্ছে, আচ্ছা এই চুম্বকগুলো, আচ্ছা চুম্বক যদি, আচ্ছা চুম্বক আমাদের সিলেবাসে এই চ্যাপ্টারটা নেই। চুম্বক দু ধরনের, আমি জাস্ট বলে দিই। আমাদের যে চুম্বকগুলো যেগুলো আসলে ইস্পাতের টুকরো, এগুলোকে কৃত্রিমভাবে চুম্বকে পরিণত করা হয়েছে। আরেক দিক বা আরেক ধরনের চুম্বক হয় যেগুলো হচ্ছে প্রাকৃতিক চুম্বক। দুটোই চুম্বক। চুম্বক চুম্বকে আকর্ষণ হয় বিপরীত মেরুতে। বললাম যে এই যে চুপ 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 চুপ, চুম্বক দু ধরনের হয়, একটা প্রাকৃতিক, একটা কৃত্রিম। প্রাকৃতিক হচ্ছে পাহাড়ে কিছু জায়গায় কিছু পাথর পাওয়া যায়, সেই পাথরগুলোর মধ্যে চুম্বক ধর্ম থাকে, হচ্ছে এগুলো বলে ম্যাগনেটাইট পাথর, হচ্ছে চুম্বক। হ্যাঁ, আচ্ছা প্রীতম বলবা আর রুদ্র শুনবা। প্রীতম, লোহার টুকরোকে চুম্বক স্পর্শ ছাড়া আকর্ষণ করতে পারে কি পারে না? পারে। তাহলে এক্ষেত্রে মাঝখানে যে বল ক্রিয়াশীল হচ্ছে সেক্ষেত্রে স্পর্শ করার প্রয়োজন হয় না হয়। তাহলে এই এরকম বলকে আমরা বলবো কি? স্পর্শহীন বল। আচ্ছা, তাহলে একটা স্পর্শহীন বলের নাম হলো চুম্বক বল। আচ্ছা, আরেকটা দেখবো, এই বলটা এখানে আছে, একটু নিচে নি, এখানে আছে, আমি যদি ছেড়ে দিই বলটা এখানে দাঁড়িয়ে থাকবে? না পড়ে গেল না? আকর্ষণ করবে তাহলে প্রশ্ন হচ্ছে আমি বলটাকে তো আমি টানছি না, তাহলে কোথায় গেল? তাহলে আরেক আসবো 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 তাহলে আরেকটা স্পর্শহীন বলের নাম কি পেলাম? অভিকর্ষ বা মাধ্যাকর্ষণ বল। বোঝা গেল? তাহলে স্পর্শহীন দুটো বলের নাম, একটা হচ্ছে চুম্বক বল, আর একটা হচ্ছে মাধ্যাকর্ষণ। স্পর্শহীন হয়ে গেল। আচ্ছা, চুম্বক পদার্থ কাদের বলে? যেসব পদার্থ চুম্বক দ্বারা আকর্ষিত হয় তাদের আমরা বলবো কি? চৌম্বক পদার্থ, যেমন লোহা, নিকেল আর কোবাল্ট। আচ্ছা, টেক্সট বই কেউ পড়া দেখাবো? তাহলে আজকের মতো আমাদের এইটুকুই, তোমরা আসতে। হ্যাঁ, আর তোমার বাবা ফোন করেছিল, আসছে।
আসছে। আসছে না শুধু বাইরে থেকে